হ্যালো এভরিওয়ান, চিনিবং-এর আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। পাফিং বিলি রেলওয়ের অসাধারণ অভিজ্ঞতার পরে আমরা একটু লাঞ্চ করে এগিয়ে গেছিলাম মারুকুয়ালার দিকে। আমাদের পাফিং বিলি এক্সপেরিয়েন্সের ভিডিওটির লিংক উপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশনে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের এই ট্যুরটা নেয়ার একটি বিশেষ কারণ ছিল অস্ট্রেলিয়ার বিখ্যাত কাঙ্গারু, কোয়ালা আর এমু পাখি দেখব বলে। এই কাঙ্গারু আর এমু পাখি এতটাই ইম্পর্ট্যান্ট যে এদেরকে অস্ট্রেলিয়ার বিভিন্ন অফিসিয়াল লোগোতেও পাওয়া যায়। মারুকুয়ালার এন্ট্রি টিকিট ছিল $35 পার পারসন, আর এন্ট্রান্সে হাতে একটি স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছিল যেটা দেখিয়ে দিনে একাধিকবার প্রবেশ করা যায়। ভিতরে ঢুকতেই প্রথমে দেখা মিলেছিল তাসমানিয়ান ডেভিলের। এটি একটি এক্সটিংক্ট প্রজাতির প্রাণী। আগে এই তাসমানিয়ান ডেভিল অস্ট্রেলিয়ার মেনল্যান্ডেই পাওয়া যেত, কিন্তু আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে এগুলি এক্সটিংক্ট হয়ে যায়। এখন কেবলমাত্র অস্ট্রেলিয়ার সাউথে তাসমানিয়া আইল্যান্ডেই এদের দেখা মেলে। প্রথমে দেখে ইঁদুরের মতো মনে হলেও পরে দেখলাম না, শরীরটা বাচ্চা কুকুরের মতো। এরকম আগে কখনো দেখিনি। এরপর আমরা দেখেছিলাম এমু। অস্ট্রিচের পরে এটাই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি। এমু কেবলমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। এই পাখিগুলি উড়তে পারে না। উড়তে না পারলেও এরা ভালোই দৌড়াতে পারে, ঘন্টায় প্রায় 30 মাইল/আওয়ারে। এই এমু অস্ট্রেলিয়ার একটি ইম্পর্ট্যান্ট কালচারাল আইকন এবং অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন সিম্বলে এদের দেখা পাওয়া যায়। এরপর আমরা অস্ট্রেলিয়ার আরেক কালচারাল আইকন কাঙ্গারু দেখলাম। মারুকুয়ালা ন্যাশনাল পার্কের এক বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে কাঙ্গারুরা কোনো ঘেরা জায়গার মধ্যে নেই। তারা ফাঁকা মাঠেই ঘুরে বেড়াচ্ছে এবং ভিজিটররা চাইলে তাদের গায়ে হাত দিতে পারে এবং খাবার খাওয়াতে পারে। এখানে আসার আগে ভেবেছিলাম চারদিকে কাঙ্গারু লাফাবে, আমরা মাঝখানে ঘোরাঘুরি করব, কিন্তু এখানে এসে দেখলাম সবাই শুয়ে আছে, দু একটা কাঙ্গারুই একটু উঠে ঘোরাঘুরি করছে, তারাও কিছুক্ষণ পরে গিয়ে আবার শুয়ে পড়ছে। তো এসবের মাঝেই আমরা কিছু কাঙ্গারুর সঙ্গে সময় কাটালাম একটু। তবে দেখলাম এই কাঙ্গারুরা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার ট্যাগলাইন "থিঙ্ক লেস, স্লিপ মোরের" মতোই শুতেই ব্যস্ত। তারা খুব একটা ঘোরাঘুরি করছে না। কাঙ্গারুও কেবলমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়। খেয়াল করে দেখুন, কাঙ্গারুটির সাথে কিন্তু একটি বাচ্চা আছে। কাঙ্গারুকে খাওয়াতে চাইলে এই কাপগুলি এক একটি $3 করে সামনের রিসেপশন থেকে পাওয়া যাচ্ছিল। এরপরে আমরা দেখতে পেলাম হোয়াইট কাঙ্গারু, যা এক্সট্রিমলি রেয়ার প্রজাতির মধ্যে পড়ে। এই মারুকুয়ালা ন্যাশনাল পার্কে টোটাল 4টে হোয়াইট কাঙ্গারু আছে। প্রথম দেখায় আমার এটিকে বড়সড় খরগোশ বলে মনে হয়েছিল। এটি একটি ওয়ালাবি, যা কাঙ্গারুর মতোই কিন্তু সাইজে কাঙ্গারুর থেকে একটু ছোট হয়। অবশেষে আমরা দেখা পেলাম কোয়ালার। এটার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমরা কোয়ালা দেখব, কারণ কোয়ালাটা আমরা আগে কোনোদিন দেখিনি। এটাই ফার্স্ট টাইম আমরা এখানে কোয়ালা দেখছি। আর প্রথম দেখাতেই জাস্ট খুব ভালো লেগে গেল, মানে এতটাই কিউট, এতটাই সুন্দর কোয়ালা। এই কোয়ালা অনেকটা পান্ডার মতন, যা নিয়ে পরে কোনো একদিন গল্প নিয়ে আসবো। এই কোয়ালারা সচরাচর এতটাই অলস হয় যে এরা প্রায় 24 ঘন্টার 20 ঘন্টাই ঘুমায়, আর বাকি 4 ঘন্টা যা জেগে থাকে সেটাও কি করে পরে ঘুমাবে তার প্ল্যান করে কাটিয়ে দেয়। উঠে খাবার পেলে খায়, না হলে আবার ঘুমিয়ে পড়ে।
এরা এখানের ইউক্যালিপটাস গাছের পাতা খায়, যা অন্যান্য প্রাণীদের কাছে বিষ, কিন্তু এরা এটাই খেয়ে বেঁচে থাকে। খেয়াল করলে দেখতে পাবেন এখানে একটা বেবি কোয়ালা আছে। ব্যাপারটা বেশ মজার। কোয়ালা, কাঙ্গারু এদের কিন্তু সবার পাউচ আছে। এরা যে যার বাচ্চাদের নিজেদের পাউচে করে নিয়ে ঘুরে বেড়ায়, খুব কেয়ারিং। দেখুন দেখুন, কোয়ালা শোতে ডিউটি দেওয়ার জন্য একজনকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ওখানে 3টে কোয়ালা ছিল। একজন একটু জেগেছিল, ওইদিকে পালিয়ে গেল। আর একজন ঘুরে ঘুরে কোন দিকে যাবে বুঝতে পারলো না, তাই ধরা পড়ে গেল। আর যে ওখানে ডিউটি দিচ্ছিল, সে হয়তো কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। এই ইউক্যালিপটাস পাতা এদের কাছেও বিষ, কিন্তু এদের ছোট থাকার সময় এক অভিনব পদ্ধতিতে এদের মা এদেরকে এই বিষ থেকে ইমিউন করে ফেলে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা এগিয়ে গেছিলাম আমাদের পরবর্তী গন্তব্য ফিলিপ আইল্যান্ডের দিকে, যেখানে প্রথমে আমরা দেখব কাউস বিচ, এবং তারপর নোবিস হেড হয়ে আমরা দেখতে যাব পেঙ্গুইন প্যারেড। মারুকোয়ালা থেকে অ্যারাউন্ড ৮ ঘন্টা থেকে ৪০ মিনিট গাড়ি করে আসার পরে আমরা পৌঁছেছিলাম ফিলিপ আইল্যান্ডের কাউস বিচে। এই কাউস বিচ হলো মেলবোর্নের একটা পপুলার উইকেন্ড ডেস্টিনেশন। প্রথমের দিকে কাউস বিচ একটি ফিশিং ভিলেজ থাকলেও পরবর্তীকালে ফিলিপ আইল্যান্ড ট্যুরিস্টদের জন্য একটি পপুলার ডেস্টিনেশন হয়ে ওঠায় কাউস বিচ একটি পপুলার ডেস্টিনেশন হয়ে ওঠে। এরপর আমরা গেছিলাম নবিস হেডে। এই নবিস হেড বিখ্যাত পেঙ্গুইন এবং ওখানকার ছবির মতো সুন্দর ল্যান্ডস্কেপের জন্যে। আমাদের লাক এতই ভালো ছিল যে যাওয়া মাত্রই আমরা একটি পেঙ্গুইনের দেখা পেয়ে গেলাম, যে তার ঘরের ছাদ ঠিক আছে কিনা তা দেখতে ব্যস্ত ছিল। এদিকে তাকাই সেদিকটাই ছবির মতো সুন্দর লাগছে।
নীল জল, কালো পাথর আর রং-বেরঙের ফুল মিলে এমন এক ল্যান্ডস্কেপ এখানে তৈরি হয়েছে যে সেটা বলে বোঝানো কঠিন। হ্যাঁ। কাঠের এই ওয়াকওয়ে ধরে চলতে চলতে একদিকে সমুদ্র দেখতে দেখতে আর অন্যদিকে পেঙ্গুইন খুঁজতে খুঁজতে আমরা এগিয়ে চললাম নুবিস হেডের অপর প্রান্তে। এরপরই দেখা মিলল একটি পেঙ্গুইনের ঘরের, যেখানে তিনটে পেঙ্গুইন মিলে কি যেন একটা মিটিং করছিল। এরপর নুবিসেডে আরো কিছুটা সময় কাটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা এগিয়ে গেছিলাম পেঙ্গুইন প্যারেড দেখার জন্য। এই পেঙ্গুইন প্যারেডের নির্দিষ্ট কোনো ফিক্সড টাইম নেই। এটা নির্ভর করে পেঙ্গুইনরা কখন জল থেকে উঠছে তার উপর। এখানকার অফিসিয়ালরা কাগজে কলমে একটা একটা করে গুণে হিসেব রাখে আগের দিন কটার সময় প্রথম পেঙ্গুইন জল থেকে উঠেছিল এবং কতগুলো পেঙ্গুইন উঠেছিল। সেই অনুযায়ী একটা আন্দাজ করা হয় যে পরের দিন কখন পেঙ্গুইন জল থেকে উঠতে পারে। পেঙ্গুইন অনেক প্রজাতির হয়। আপনারা হয়তো এতক্ষণে খেয়াল করেই ফেলেছেন, অস্ট্রেলিয়ার পেঙ্গুইনরা হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম পেঙ্গুইন। We are a ecotourism, visitor-funded conservation organisation. There's a lot of big words in that. Basically what it means is by you coming along tonight, purchasing your tickets or making any purchases in the retail shops, all of that money goes into the bucket to enable us to do what we do. And we're a very large organisation, but you're also here for conservation, so well done. They are adult penguins. And those penguins are crossing the beach here for a couple of reasons. We're in our breeding season at the moment, so penguins will be crossing the beach to breed, have chicks, and then obviously be able to take care of their chicks. Penguins may also cross this beach to be able to maintain a burrow, which they'll have up through the colony behind us here and beside us. And the other reason is just to go through a catastrophic molt once a year to shed the 10,000 plus feathers that they have. So at the moment, as I said, we're in breeding season. Our penguins are crossing the beach with a couple of pathways to my right, one pathway up through the middle of these two stands here, and three more pathways to my left here. Our little penguins are not only the smallest penguin in the world, but they do spend 80% of their life in the Thank you. পেঙ্গুইন সম্পর্কে ইন্ট্রোডাকশন শোনার পরে আমরা অধীর আগ্রহে বসে থাকলাম কখন পেঙ্গুইন আসবে তার জন্য। কিন্তু কি করা যাবে, সূর্য না ডুবলে পেঙ্গুইন আসবে না। অফিসিয়ালদের কথা অনুযায়ী জানতে পারলাম এই পেঙ্গুইনরা কখনো একা একা যায় না। প্রথমে একজন জল থেকে ওঠে, তারপর সে ওখানেই ওয়েট করে অন্যদের ফেরার জন্য। তারপরে একসঙ্গে ১০-১২ জন মিলে এক ঝাঁক পেঙ্গুইন একসঙ্গে জল থেকে উঠে তারপরে তারা তাদের বাসার দিকে রওনা হয়। ফিশিং ভিলেজের মানুষদের মতো এই পেঙ্গুইনরাও কিছুজন বাড়িতে থাকে, কিছুজন চলে যায় সমুদ্রে। এবং এরা সমুদ্রে এমন নয় যে রোজ এরা ঘরে ফিরে আসে। এরা সমুদ্রে ৪-৫ দিন কাটায়, তারপরে আবার ফিরে আসে। এবং একে অপরের সঙ্গে এরা সোশ্যালাইজও করে প্রায় মানুষদের মতোই। জল থেকে ফিরে এসে একে অপরের কুশল মঙ্গল বিনিময় করে এবং তারপরে তারা চলে যায় নিজেদের বাসায়। আমরা চাক্ষুষ এটা দেখেছিলাম, কিন্তু ফটো তোলার বারণের জন্যে আমরা সেগুলো ক্যামেরাবন্দী করতে পারিনি। ক্যামেরার ফ্ল্যাশে পেঙ্গুইনদের চোখে প্রবলেম হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। চিনিবংয়ের পরবর্তী গল্পে আমরা নিয়ে আসবো মেলবোর্নের নাইট লাইফ, রিভার ব্যাংক, ফ্লিন্ডার স্ট্রিট ও আরো অনেক কিছু। দেখতে থাকুন চিনিবং। বাই।